আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। টাঙ্গাইল ইব্রাহিমাবাদ স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী আশিকুল আলম। আশিকুল, যমুনা রেল সেতু দিয়ে আজ কটি ট্রেন চলবে এবং উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। ঠিক প্রায় ঘণ্টাখানেক আগেই এই সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করছিলেন, যে উদ্বোধনের পরবর্তী যে ব্রিফ, সেখানে রেল সচিব কথা বলছিলেন। তিনি যেমনটা বলছেন যে রেলের যে যাত্রী পরিবহনে যে সুযোগ সুবিধা সেগুলো বাড়ানোর ক্ষেত্রে তারা নতুন করে পদক্ষেপ নেবেন এবং এই যমুনা রেল সেতু চালু হওয়ার পরে এখন যে নতুন মাত্রা উন্মোচন হলো, সেক্ষেত্রে কিন্তু 23টি জেলার সাথে, উত্তরবঙ্গের 23টি জেলার সাথে যে কানেক্টিভিটি সেটি যেরকম বাড়লো, তেমনি কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক রচিত হলো। তিনি এমনটি কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি উন্নয়ন সহযোগী হিসেবে জাপানকে ধন্যবাদ জানিয়েছেন এবং জাপানের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ট্রেন চলাচলের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটি বাড়ানোর ক্ষেত্রে এবং যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে যাতে জাপান তাদেরকে সহযোগিতা করেন সেটি তাদের কাছে আহ্বান জানিয়েছেন এবং জাপানের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা তাদের যে উন্নয়ন সহযোগিতা সেটি তারা অব্যাহত রাখবেন। এছাড়া বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো রেল প্রকল্প আছে সেই রেল প্রকল্পগুলোতে কীভাবে নতুনভাবে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন ধরনের সুযোগ সুবিধা যুক্ত করা যায় সেটির ব্যাপারে কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে রেলের এই ভাড়ার ক্ষেত্রে একটি পরিবর্তন আসতে পারে, যেহেতু রেলের ভাড়ার ক্ষেত্রে এক ধরনের নতুন নিয়ম যেটি রয়েছে রেল কর্তৃপক্ষের, সেক্ষেত্রে বিবেচনা করে 16 থেকে 25 গুণ ভাড়া বাড়তে পারে এই যারা এই সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল হয়ে ঢাকায় যাতায়াত করবেন তাদের ক্ষেত্রে 16 থেকে 25 গুণ ভাড়া বাড়বে, এটি কিন্তু রেল সচিব আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি এ পর্যন্ত যেটুকু আমরা জেনেছি যে প্রতিনিয়ত যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনের সাথে নতুন কোনো ট্রেন যুক্ত হবে না এবং শিডিউলেরও কোনো পরিবর্তন হবে না, এমনটি তিনি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল যমুনা সেতুর যে রেল চলাচল, সেই রেল চলাচলের এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ 28 মার্চে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিটের বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে অনলাইনে টিকিট কাটতে না পেরে অনেকে কমলাপুর রেল স্টেশনে এসে ভিড় করেছেন। তারা বলছেন সকাল 8টা থেকে তারা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। মাত্র 4-5 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। এদিকে গাবতলী, মহাখালী, সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কম। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এ সংক্রান্ত রিটটি করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। রিটে আমরা কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ইসির আইনে বলা আছে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা ও 22 জেলায় দলের কমিটি থাকতে হবে, কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত 3 জেলায় উপজেলা আছে মাত্র 20টি। 7 বছর আগে ঢাকার দোহারে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামি জিয়াউর রহমান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক মুন্সি মুশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতার পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
সালের 21 অক্টোবর কিশোরীকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়। মেয়েটিকে দঞ্চে খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং তাকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। এই রায়ে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে, যে এই 2 লক্ষ টাকা আদায় করে ভিকটিমের পরিবারকে এবং ভিকটিমকে দেওয়ার জন্য বলেছে। বরগুনায় ধর্ষণের পর মামলা করায় পিতাকে হত্যার শিকার 14 বছরের শিশু এবং তার পরিবার এবং মাগুরায় ধর্ষিতার বড় বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে ব্যারিস্টার AVM হামিদুর মিসবাহ ও অ্যাডভোকেট সৈয়দ মাসিবের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ। বরগুনার ভুক্তভোগীর দেখভালের সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা নিয়োগেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের শিকার শিশুর নাম, ছবি ও ভিডিও প্রকাশ না করার যে বাধ্যবাধকতা রয়েছে সেটা মেনে চলার ব্যাপারে জনসচেতনতা তৈরির নির্দেশনাও দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার শীর্ষ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা সহ নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এদিকে প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে চাই এবং এই সিদ্ধান্ত যাতে অতি দ্রুত বাস্তবায়িত হয়। রাষ্ট্রীয় আইনে যে বিচারের দাবি জানিয়েছিলাম সেই দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার আবেদনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মামলার আবেদনটাও দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 289 জন ছাত্রলীগ নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, তো সে বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে একটু জানাবেন। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আর গত রাতে কিন্তু প্রশাসনিক সিন্ডিকেট কিন্তু একটি সিদ্ধান্ত 289 জন ছাত্র লীগের কর্মীকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে কিন্তু এই ছাত্র আন্দোলনে মানে ছাত্রদের উপরে যারা আক্রমণ করেছে তাদের মদতদাতা হিসেবে 9 জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আমরা কিন্তু যেটা জেনেছি 15 জুলাই যে সাধারণ ছাত্ররা যে এটা আন্দোলন ছিল, বৈষম্য আন্দোলনে যেটা নেমেছিল, তাদের উপরে এই ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছিল, হামলা করেছিল। এই ছাত্রলীগের নেতাকর্মীরা এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছিল। তারা কিন্তু বাঁচার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসির বাসভবনে আশ্রয় নিয়েছিল, সেখানেও কিন্তু তাদের উপরে হামলা করেছিল, সাথে পুলিশও কিন্তু তাদের উপরে হামলা করেছিল। এছাড়া আরো অনেক ছাত্রছাত্রী কিন্তু আহত হয়েছে। আমরা কিন্তু একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার সাথে আমরা এখন কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল তাদের উপরে। আমরা একটু কথা বলতে চাই একজন ছাত্র নেতার সাথে। 15 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি 15 জুলাই 2024 কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিন্তু আমাদের একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যখন আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যখন আমরা বঙ্গবন্ধু হলের দিকে যাই, তখন বটতলা এবং বঙ্গবন্ধু হলের মাঝখানে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাডাররা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু অতর্কিত হামলা চালায় এবং আমরা দেখেছি সেই হামলা কিন্তু প্রায় 50 জন আহত হয় এবং তার পরবর্তীতে যখন রাত্রি মধ্যরাত হয়ে যায় তখন কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসে এবং
সন্ধ্যাকালীন সময়ে শিক্ষার্থীর উপরে হামলাটি হয়েছিল তার হিসাবে অবস্থান গ্রহণ করে। কিন্তু আমি তখনও দেখেছি যে গভীর রাতেও কিন্তু বহিরাগত অনেক ছাত্রলীগের সন্ত্রাসীরা, টোকাইরা, সাভার আশুলিয়া থেকে কিন্তু অস্ত্র নিয়ে এসে তারা কিন্তু শিক্ষার্থীর উপরে হামলা করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, যার মাধ্যমে অনেকে আহত। গত রাতে কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে 289 ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার, এবং 9 জন শিক্ষক রয়েছে এবং 2 জন কর্মচারী, সেই সাথে একজন কর্মচারীও কিন্তু রয়েছে এই বরখাস্তের তালিকায়। আমাদেরকে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সোহেল হোসেন যেটা জানিয়েছেন আমাদেরকে, এই জুলাই বিপ্লব ছাত্র আন্দোলনে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়, সেই দাবি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ডের বক্তব্য দুদেশের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সব কথা বলেন তিনি। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। বাংলাদেশের এই অর্জন অন্য দেশের জন্য উদাহরণ হবে বলে জানিয়েছে জাতিসংঘ। তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। এবছর 20,000-এর মতো ব্যক্তি ওমরা যেতে পারছেন না, তবে বাংলাদেশিদের ওমরা ভিসা বন্ধ করা হয়নি। যারা যেতে পারেননি তাদের হোটেল বুকিং ও এয়ার টিকিট নিয়ে সৌদি সংশ্লিষ্ট ওমরা এজেন্সির সাথে যোগাযোগ করলে ভিসা হচ্ছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, টিকিট সংগ্রহ করেছেন যারা, তারা যাতে রমজানে যেতে পারেন সে বিষয়ে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। হাবের মহাসচিব বললেন, সৌদিতে ওমরা যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ভিসা দেওয়ার সংখ্যা কমিয়েছে সৌদি সরকার। এ কারণে সমস্যা হচ্ছে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে 6টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক চোরা কারবারিকে আটক করা হয়। রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর 58 বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজিবি জানায়, ভারতের স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে জীবননগর থানা মোড়ে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার সহ একজনকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য 87,48,680 টাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।